দেখুন, এসএসসি তারা দাগিদের নাম বার করতে চায় না। আজকেও যে সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছে আপনারা দেখে থাকবেন, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব জায়গাতেই এটা বুঝে গেছে যে এসএসসি যেভাবেই হোক, ছলে বলে কৌশলে, এই তিনটে শব্দ আমি প্রয়োগ করছি, খুব কশাসলি প্রয়োগ করছি। ছলে বলে কৌশলে তারা যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে পরীক্ষায় বসাতে চাইছে। এবং আপনারা দেখবেন পশ্চিমবাংলায় যত এক্সামিনিং বডির পরীক্ষা হয় সেইখানে টেন্টেড ক্যান্ডিডেট বলুন আর যারা টাকা দেয় তাদেরকেই এসএসসি বলুন, এই বাকি এক্সামিনিং বডিগুলো বলুন, প্রাইমারি বলুন, কলেজ সার্ভিস কমিশন বলুন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বলুন, প্রত্যেকটা এক্সামিনিং বডি যারা টাকা দেয় তাদেরকেই বেশি প্রাধান্য দেয়। মানে মোটামুটি 70% হলো টাকার কোটা আর 30% হলো জেনুইনদের কোটা। এটা হলো পশ্চিমবাংলায় এখন সবাই জেনে গেছে। দাদা, আপনার কি মনে হয় এই যে দাগি শিক্ষাকর্মী যাদের তালিকা সম্পূর্ণ দেওয়ার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আদৌ এসএসসি প্রকাশ করবে? দেখুন, ভারতবর্ষে গণতান্ত্রিক দেশে, ভারতবর্ষের মতন গণতান্ত্রিক দেশে আদালত নিরপেক্ষ শুধু নয়, আদালত একটা বড় ভূমিকা রাখে এবং সংবিধান আদালতকে সেই ক্ষমতা দিয়েছে। তাই জন্য পাবলিশ করব না বলুক আর যাই বলুক, পাবলিশ ওকে করতে হবে। এবং কালে দিনে আমরা আবার এটা যাতে সিবিআই তদন্তে যায় সেটার চেষ্টা করব। কারণ হলো যে আজকে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও কোন বড় মাথাটা আছে যার জন্য টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। কারণ এসএসসি তো কোনো নিয়ন্ত্রক সংস্থাই না, তারা এই পরীক্ষাটা কন্ডাক্ট করছে, তাদের পরীক্ষাটা তাদের নিয়ন্ত্রণে নেই। আইনে থাকতে পারে নিয়ন্ত্রণ, কিন্তু কার্যক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণে কিচ্ছু নেই। যা কিছু নিয়ন্ত্রণ করছে এসএসসি কে, সেটা শিক্ষা দপ্তরও নয়, সেটা মুখ্যমন্ত্রীর দপ্তর। এই যে হাইকোর্টের নির্দেশে এই যে ৭,২৯৩ জন দাগি শিক্ষাকর্মীর নাম দেওয়ার কথা বলা হয়েছে, বা সেক্ষেত্রে বলা হচ্ছে নাম, রোল নাম্বার, বাবার নাম, কোথায় কর্মরত, সমস্ত তথ্য দিতে হবে। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি এই দাগিদের যখন নাম বের করে এসএসসি, সেক্ষেত্রে হয় স্কুলের নাম দেওয়া থাকে না, কোথায় দেওয়া থাকে না। এক্ষেত্রে মনে হয় যে সম্পূর্ণ তথ্য সেটাই তো দেবে না, তো সম্পূর্ণ তথ্য দেবে না। তো যে চোর হয় সে কখনো বলে আমি চুরি করেছি? এটা কোথাও শুনেছেন? তৃণমূল চোর, তৃণমূলের সরকার চোর, তাই চুরি যারা করেছে তাদের নাম প্রকাশ্যে তাদের অনিয়া থাকবেই। ভারতবর্ষে অন্য কোনো রাজ্য সরকারের দিকে যদি তাকান, বিভিন্ন গভর্নমেন্টের, তাদের কিন্তু এই জিনিসটা থাকে না। তারা কোর্ট বললে কোর্টের কথা মানে, এখানে কোর্টের কথা মানবে না। আজকে সুপ্রিম কোর্ট তার ভিউ চেঞ্জ করে নিয়েছে। এর পরবর্তীকালে আপনি দেখবেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, আমি আপনাদেরকে বলি, আরো কড়া অবস্থানে যাবে। এবং আমি আপনাদেরকে বলি, যতক্ষণ না এখানে একদম বড় মাথাকে নিয়ে সিবিআই বা ইডি কিছু কাজ করবে, তার আগে পর্যন্ত এই জিনিসটা চলবে। কারণ যে ইনস্ট্রাকশন, যেটা আমাদের ভাষায় বলে, সেই ইনস্ট্রাকশন তো এসএসসির ইনস্ট্রাকশনে বা এসএসসির প্রশাসনে এসএসসি চলছে না, শিক্ষা দপ্তরও চলছে না, চালাচ্ছে নবান্ন, চালাচ্ছে মুখ্যমন্ত্রী। তা মুখ্যমন্ত্রীকে না ধরলে এখানে ধরলে কি করে হবে? আমরা সেই দিকেই চেষ্টা করব। বিচারপতি অমৃতা সিনহা বলেছেন স্পষ্টত যে র্যাঙ্ক জাম করা ব্যক্তি, প্যানেলের বাইরে থেকে চাকরি পাওয়া ব্যক্তি এবং কি ওএমআর মিসম্যাচ করেছে, তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। একেবারে স্পেসিফিক্যালি হাইকোর্টের তরফ থেকে বলা হচ্ছে যে এই জিনিসগুলো বের করতে হবে। সেটা ওরা বার করবে না। হাইকোর্ট ডাইরেকশন দিয়েছে, যদি ডাইরেকশন ফলো না করে আমরা কন্টেম করব, যা হবার সেটা হবে। কিন্তু তাদের মেন ইন্টেনশনই হচ্ছে এটাকে লুকিয়ে রাখা, কারণ নিজেদের লোকের নাম বেরিয়ে যাচ্ছে। আমরা এক্ষেত্রে দেখেছি যেখানে নবম দশম এসএসসি যেখানে পরীক্ষা, যেটা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা হয়েছে, নতুন পরীক্ষা, তার যে ওই পুরনো নতুন মিলে একটা জটিলতা, বা সেখানেও দাগিদের নাম প্রকাশ করার কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে এক্ষেত্রেও যে শিক্ষাকর্মীদের যে নিয়োগ সংক্রান্ত তো বেরিয়ে গেছে যে নতুন করে তাদের পরীক্ষা হবে, সেক্ষেত্রে প্রায় কয়েক লক্ষ ছেলেমেয়ে কিন্তু ফর্ম ফিল আপ করে ফেলেছে। এই যে জটিলতা, আবার এই পুরনো এবং নতুনদেরকে ইচ্ছাকৃত ভাবে একটা জায়গায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে তৃণমূল এটা করিয়েছে। যেহেতু তৃণমূলের কন্ট্রোলে স্কুল সার্ভিস কমিশন, এটা ইচ্ছাকৃতভাবে এই জন্য করিয়েছে যাতে করে আইনি জটটা থাকে
যাতে করে সরকারি স্কুলে চাকরি দিতে না হয়, যাতে করে বাজারে চাকরি বিক্রি করা যায়, এটার জন্য ইচ্ছাকৃতভাবে তৃণমূলই করিয়েছে। এক্ষেত্রে তো শিক্ষাকর্মী এই যে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে তো কয়েক লক্ষ ছেলে মেয়ে অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছে। কয়েক লক্ষ ছেলে ফর্ম ফিল আপ করে ফেলেছে, যেটা আমি টিচারদের ক্ষেত্রে বলতাম, এক্ষেত্রে বলবো 10 বছর পরে যদি এটা বাতিল না হয় আমি খুশি হব। কারণ হচ্ছে এই পরীক্ষায় যা হচ্ছে, যা চুরি হচ্ছে, যা গোলমাল হচ্ছে, এগুলো যখন আবার প্রকাশ্যে আসবে, আবার আদালতে আসবে, কোন দিকে চলে যাবে কেউ জানে না। এবং এটা হচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ পশ্চিমবাংলায় এটা কালচার হয়ে গেছে যে টাকা খেয়ে চাকরি দেবে। একটা চাকরি 10 লাখ, 15 লাখ, 20 লাখ করে বিক্রি হয়, তৃণমূল করে। আপনি কোন রাজ্য সরকার বা ছেড়ে দিন 2011 সালের আগে যতই আপনি অনিয়ম বেনিয়মের কথা বলুন, ঘুষ খেয়ে চাকরি দিয়েছে এটা সিস্টেম পশ্চিমবাংলাতে ছিল না, অন্তত বাঙালিদের ছিল না, শিক্ষা জগতে ছিল না। বাঙালিদের এখন যেটা দাঁড়িয়েছে 2011 সালের পরে একটা ডিগ্রেডেশন তার মধ্যে চলছে। মুখ্যমন্ত্রী তো নবান্নে একেবারে প্রেস কনফারেন্স করে উন্নয়নের পাঁচালী বলে 15 বছরে যে কাজ করেছেন তিনি, তার সরকার, তার একেবারে রিপোর্ট কার্ড পেশ করছেন। এখনো মনে হয় যে মুখ্যমন্ত্রী সত্যি কথা বলে? চোর কখনো সত্যি কথা বলে? চোর তো সবসময় বলে যে আমি চুরি করিনি। আমি তো পৃথিবীতে যত লোকে চুরির জন্য ধরা পড়েছে আজ পর্যন্ত জীবনে যত মামলা করেছি, তাতে করে কোনো জায়গাতে চোরকে বলতে শুনি নিজে হ্যাঁ আমি চুরি করেছি। তো তিনি রিপোর্ট কার্ড পেশ করবেন না তো কি করবেন? 26,000 কি করে গেল সেটার উত্তর দেওয়া উচিত ওনার। নাচতে না জানলে উঠোন বেকা, বলবে লয়াররা দোষী। ওনার বলা উচিত ছিল তো। এখনো জালিয়াত গুলো কেন পরীক্ষায় বসছে সেটা তো বলা উচিত ছিল। এসআইআর নিয়ে কেন তিনি বিরোধিতা করছেন বলা উচিত ছিল। কারণ ভোটে জালিয়াতি, চাকরিতে জালিয়াতি, প্রত্যেকটা জিনিসে তো জালিয়াতি। যতগুলো মন্ত্রী প্রশাসনে যারা বসে আছে পশ্চিমবাংলায়, এরা প্রত্যেক কটা এক একটা দাগি আসামি। কেউ খুনের সাথে যুক্ত, কেউ চুরির সাথে যুক্ত, কেউ ধর্ষণের সাথে যুক্ত, প্রত্যেক কটা। আপনি কোন বিরোধী দলের এইরকম ধরনের নেচার, এরকম ধরনের চুরি, এরকম ধরনের তাদের অসভ্যতা আপনি পাবেন না। পশ্চিমবাংলায় যতগুলো বিরোধী দল দেখুন, ওই যে সেটা কি চুরি রিপোর্ট কার্ড? সেটা কি চুরি রিপোর্ট কার্ড? সেটা তো প্রশ্ন করা উচিত। তো ওনার দলের লোকজন কতটা লাভবান হয়েছে এটা তো তদন্ত হওয়া উচিত ছিল। কেন জানি না সিবিআই কিছু করতে পারলো না। যে সারদার বেনিফিশিয়ারিটাকে, আসল বেনিফিশিয়ারিটাকে, চাকরি বিক্রি হয়েছে তার বেনিফিশিয়ারিটাকে, এটা তো তদন্ত। আমরা যাবো আবার কোর্টে সিবিআই করানোর জন্য। সিবিআই বা ইডি কে কিভাবে যদি না করে কিভাবে করাতে হয় সেটা আমরা জানি। এর বেনিফিশিয়ারিটাকে, শুধু পার্থ চট্টোপাধ্যায়কে 3 বছর জেলে দিলে তো হবে না। বেনিফিশিয়ারিটাকে, আসল বেনিফিট কে নিয়েছে, এই বেনিফিট কোন কোন জায়গায় ব্যবহৃত হয়েছে, যার জন্য তিনি ক্ষমতায় বসে আছেন, ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি কি কি বেনিফিট সুবিধা নিয়েছেন, এইটা তদন্ত কেন হয়নি এগুলো আছে।